জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম। চূড়ান্ত সময়ে এসে বানচালের পথে নির্বাচন, ভোটে অনিয়মের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের কড়া বার্তা, বন্ধ হতে পারে নির্বাচন। মাঠ পর্যায়ে ব্যালট ছিনতাইয়ের প্রস্তুতি ও জাল সিল জব্দের মতো ঘটনা। ভোটারদের মনে বড় ধরনের অনিয়মের শঙ্কা তৈরি হয়েছে। এরপরে জানিয়ে দিব রয়টার্সের প্রতিবেদন, প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। কিভাবে এত নিশ্চয়তা, জানাবো এ সম্পর্কিত একটি বিশেষ প্রতিবেদন। এরপরে নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা। কি হচ্ছে অন্দরমহলে, এ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। এবং সবশেষে পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল, দাবি বিএনপির। শুনছিলেন সংবাদের শিরোনামগুলি, এবারে বিস্তারিত। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি, কিন্তু উৎসবের আমেজের বদলে দেশ জুড়ে এখন চরম উদ্বেগ। গত কয়েকদিনে মাঠ পর্যায়ে ব্যালট ছিনতাইয়ের প্রস্তুতি এবং জাল সিল জব্দের মতো ঘটনাগুলো ভোটারদের মনে বড় ধরনের অনিয়মের শঙ্কা তৈরি করেছে। এরই মাঝে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে এসেছে এক বজ্রকঠিন বার্তা। যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, একটি অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে না পারলে এর ফলাফল তারা গ্রহণ করবে না। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি শেষ মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে 12 ফেব্রুয়ারির এই নির্বাচন? ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক বার্তায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং বিরোধী দলগুলোর অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইঙ্গিত অনুযায়ী, যদি নির্বাচনটি কেবল একতরফা বা আইওয়াশ হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নতুন করে ভিসা নীতি বা কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। শুধু তাই নয়, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইতিমধ্যে বাংলাদেশে তাদের পূর্ণাঙ্গ দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে। এই আন্তর্জাতিক ভেটো মূলত নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। দেশজুড়ে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক জায়গায় নির্বাচনী সরঞ্জাম চুরি এবং ভুয়া ব্যালট পেপার তৈরির চেষ্টা চলছে। আওয়ামী লীগ সহ বড় দলগুলোর অনুপস্থিতিতে যে দলগুলো ভোটে আছে তাদের নিজেদের মধ্যেই চলছে সংঘাত। জাতীয় পার্টির প্রার্থীরা একের পর এক সরে দাঁড়াচ্ছেন, আর অনেক স্থানে স্বতন্ত্র প্রার্থীরা সরাসরি হুমকি পাচ্ছেন। এই অস্থিতিশীল পরিবেশে ভোটাররা কেন্দ্রে আসবে কিনা তা নিয়ে খোদ নির্বাচন কমিশনারদের মধ্যেই দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এমন অংশগ্রহণহীন পরিবেশে নির্বাচন আয়োজন করলে তা আন্তর্জাতিকভাবে বৈধতা পাবে না। নির্বাচন বন্ধ হবে নাকি প্রহসনের মাধ্যমে ভোট হবে, এই উত্তরের অপেক্ষায় পুরো জাতি। একদিকে প্রধান উপদেষ্টা এবং ইসি বলছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা এবং মাঠের অনিয়ম পরিস্থিতিকে নির্বাচন পরবর্তী সংকটের দিকে ঠেলে দিচ্ছে। যদি 12 ফেব্রুয়ারির ভোট শেষ পর্যন্ত স্থগিত করা হয়, তবে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় নেবে। আর যদি অনিয়মের মধ্য দিয়েই ভোট সম্পূর্ণ হয়, তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা এড়ানো দেশের জন্য অসম্ভব হয়ে পড়বে। প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। 2 দশকের কম সময়ে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে আছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যদি জনমত জরিপগুলো সঠিক হয়, তাহলে বৃহস্পতিবারের নির্বাচন 60 বছর বয়সী মৃদুভাষী তারেক রহমানের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হতে যাচ্ছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার প্রয়োজনে 2008 সালে দেশ ছাড়েন তারেক রহমান। সেই সময় দুর্নীতি বিরোধী অভিযানের পর তাকে আটক করা হয়েছিল। দীর্ঘ সময় পর 2024 সালের অগাস্টে তরুণদের নেতৃত্বে হওয়া গণ আন্দোলনে পতন হয় বিএনপির দীর্ঘদিনের শত্রু শেখ হাসিনা সরকারের। এরপরেই গত বছরের ডিসেম্বরে বড়
দিনে বীরের মতো স্বাগত পেয়ে দেশে ফিরেন তারেক রহমান। হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আধিপত্য ধরে রেখেছিলেন। এছাড়া তারেক রহমানের পিতা জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। তিনি নিহত হওয়ার আগে 1977 সালে 1981 সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেন। তারেক রহমান বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো একক দেশের সঙ্গে বেশি ঘনিষ্ঠ না হয়ে বিনিয়োগ আকর্ষণের কথা বলেছেন তিনি। অন্যদিকে হাসিনা তার শাসন আমলে দিল্লির অনেক ঘনিষ্ঠ ছিলেন। তারেক রহমান বলেছেন, প্রতিশোধ কারো জীবনে কি নিয়ে আসে? প্রতিশোধের কারণে লোকদের এই দেশ থেকে পালাতে হবে, এতে ভালো কিছু হয় না। এই মুহূর্তে আমাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা দরকার বলে উল্লেখ করেছেন তারেক রহমান। নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। তার ঠিক আগ মুহূর্তে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনও অব্যাহতিপত্র জমা দেননি। 2024 সালের 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 10 অগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাকসুদ কামাল। এরপর 27 অগস্ট নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর নিয়াজ আহমদ খানকে। পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল, দাবি বিএনপির। একটি দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা মাহদি আমিন এ তথ্য জানান। তিনি বলেন, আপনারা সবাই জানেন কিভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি, বিকাশ, নগদ রকেট নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্যে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, খোদ দলীয় প্রধানের আসন ঢাকা 15-তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতোমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে প্রচারণার সময় মানুষকে এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসন সহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায়, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কি হতে পারে? এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীদের উপর হামলারও অভিযোগ করেছে দলটি। মাহদি আমিনের বিবৃতিতে বলা হয়, কুমিল্লা 11-14 গ্রামে ওই দলের সন্ত্রাসীরা রাতের আধারে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এছাড়া বগুড়া 4 আসনের নন্দীগ্রাম উপজেলার 4 নং থাল তামাজ গ্রামে গতকাল রাতে উক্ত দলের সাজাপ্রাপ্ত ও চিহ্নিত সন্ত্রাসী কর্মীদের দ্বারা স্থানীয় বিএনপি নেতাদের উপর হামলা চালানো হয়। অনেকেই গুরুতর আহত হন এবং তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়, যা জনমনে চরম ভীতি সৃষ্টি করে। প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বিএনপি।